হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশন উইথ নয়নে। আজকে এই চ্যানেলে তোমাদের নবম শ্রেণীর নতুন একটা অধ্যায় সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটা করার আগে এই চ্যাপ্টারটা করতে গেলে কোন কোন বিষয়গুলো জানতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আগে আলোচনা করব। এটাতে তোমাদের যে সুবিধা হবে সেটা হচ্ছে কি, যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গিয়ে অনেক নতুন কিছু বিষয় আমরা শিখবো। ঠিক আছে, তো সেই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আগে জেনে নিব, তাহলে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। তাহলে আজকের ভিডিওটা তাদের জন্যই হতে চলেছে যারা অঙ্ক মুখস্থ নয় বুঝে করতে চাও। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সূচকের নিয়মাবলী। ঠিক আছে, তোমাদের 2 নাম্বার অধ্যায় এটা। তো এই চ্যাপ্টারের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমরা না জানলেও অনেক আগে থেকেই ব্যবহার করতে শিখেছি। আমি এই কথাটা কেন বলছি যে আমরা আগে থেকেই ব্যবহার করতে শিখেছি, কেন বলছি কথাটা, সেটা তো একটা কারণ আছে। যেমন ধরো, আমরা আগে কি করতাম, a গুণ a কি বলতাম যে a স্কয়ার, এটা জানতাম। আবার xy তার হোল স্কয়ার সমান কি x স্কয়ার y স্কয়ার, এই সমস্ত টার্মগুলো আমরা করতাম তো। বা এরকম যেটা ছিল x স্কয়ার তার পাওয়ার 3 সমান কি x টু দি পাওয়ার 6, বা কোনো কোনো জায়গায় x টু দি পাওয়ার 6 লেখা থাকতো, সেটাই করতাম আমরা x স্কয়ার তার পাওয়ার 3। এই সমস্ত বিষয়বস্তুগুলো আমরা করে এসেছি, কিন্তু এইগুলো কেন হয়, কিভাবে হয়, সেই সমস্ত বিষয়গুলো আমাদের এই যে চ্যাপ্টার সূচকের নিয়মাবলী এইখানে সম্পূর্ণ ধারণা দেওয়া আছে। বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে কিছু কিছু বিষয় বা কিছু কিছু সূত্র, খুব বেশি না, 5টা থেকে 6টা হবে, সেই সমস্ত সূত্রগুলো সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে। ঠিক আছে, তাহলে চলো সেই সমস্ত সূত্রগুলো আমরা আগে বোঝার চেষ্টা করি, কারণ না বুঝলে আমরা কোনো কিছুই করতে পারবো না। তাহলে তো সে মুখস্থ করা হয়ে গেল ইতিহাস ভূগোলের মতো। কিন্তু অঙ্ক বিষয়টা মুখস্থ না, অঙ্ক বিষয়টা আমাদেরকে ভালোভাবে আগে বুঝতে হবে। তাছাড়া তুমি কতগুলো অঙ্ক মুখস্থ করবে বলো, তাই তো? তাহলে আগে আমরা বুঝবো কি বুঝবো। এখানে আমরা দুটো নতুন টার্ম যেটার সঙ্গে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে সূচক, 2 নাম্বার হচ্ছে কি নিধান। ঠিক আছে, এই সূচক আর নিধান এই বিষয়টা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। যেমন এইটা একটা ধরো 7 টু দি পাওয়ার 3 বা x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই দুটো একটা অঙ্কের টার্ম। আমরা ক্লাস 8 এ চলরাশি আর কি শিখেছিলাম, সহগ, তাই তো? চলরাশি কোনটা ছিল, ধরো 4x, এক্ষেত্রে চলরাশি ছিল সেইটা, এই যে x y z যেগুলো থাকবে সেইগুলো, তাই তো, যেগুলোর মান পরিবর্তনশীল সেইগুলো হচ্ছে চলরাশি। সহগ কোনটা কিনা, চলরাশির সঙ্গে যে সংখ্যাটা ছিল পাশে সেটা হচ্ছে সহগ। এগুলো আমরা ক্লাস 8 এ শিখেছি। এবার যেটা শিখবো সূচক আর নিধান কি। ঠিক আছে, এই যে একটা টার্ম আমি লিখেছি যে 7 টু দি পাওয়ার 3 বা x টু দি পাওয়ার 4, তাহলে এই যে 3টা এইটা হচ্ছে কি সূচক, এই 3টা হচ্ছে সূচক, আর এই যে 7 এটা হচ্ছে নিধান। নিধান হচ্ছে সেইটাই যেটার উপরে পাওয়ার থাকে, এটাকে আমরা ইংলিশে পাওয়ার বলি। ঠিক আছে, বাংলাতে এটাকে সূচক বলা হয়। এইটার ক্ষেত্রেও সেম, এই এক্সটা কি, এই এক্সটা এর ক্ষেত্রে নিধান, এই এক্সটা এর ক্ষেত্রে নিধান। এক্স কতগুলো আছে, যতগুলো আছে সেটার পরিমাণ যেটা বোঝায় সেটা হচ্ছে কি সূচক।
তাহলে এখানটায় কোথায় ছিলাম আমরা, যে এইটা হচ্ছে তোমার নিধান আর এটা হচ্ছে সূচক, ঠিক আছে। তাহলে নিধানের উপরে যেটা থাকে বা নিধানের পরিমাণ যেটা বোঝায়, নিধানের পরিমাণ বলতে গেলে কেন বললাম বলতো কথাটা, x টু দি পাওয়ার 4 মানে কি 4খানা x আছে, ঠিক আছে, 4খানা x, তাহলে কি x এর পরিমাণ বসালো, তাহলে x টা কি নিধান, তাহলে নিধানের পরিমাণ যার দ্বারা প্রকাশিত হয়, যার দ্বারা বোঝানো হয়, সেটাই হয়ে গেল সূচক। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এবার আমরা সরাসরি সূত্রতে চলে আসবো। দেখো প্রথম যে সূত্র, প্রথমটা হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m সমান সমান কি হয়, a টু দি পাওয়ার m প্লাস m। মানে বলতে চাইলাম যদি নিধান একই থাকে, আমার এটা নিধান এটা নিধান, উপরেরটা সূচক উপরেরটা সূচক, যদি নিধান একই থাকে এবং সেটা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে তাদের যে সূচক থাকে বা পাওয়ার সেটা যোগ হয়ে যায়। কিভাবে হলো দেখো, যেটা তোমাদের আমি একটু আগেই বললাম যে a গুণ a সমান, আমরা কি শিখেছিলাম যে দুটো আছে বলে 2, সেই জন্য a স্কয়ার হয়েছে, তাই তো। তার মানে এর মাথায় কিছু নেই, মানে কি 1 আছে, এখানে 1 একখানা আছে, এর পরিমাণটা বোঝায় সূচক। তাহলে এখানে a কতগুলো ছিল, একটা, এখানেও a ছিল একটা, এইটা থেকে 2 কি করে পেলাম আমরা, তো এইটারও নিধান একই, এই নিধান দুটো একই, তাহলে এর পাওয়ার কি এইটার 1, এই কটা আছে, এও একখানা আছে, সমান কটা হলো, এর পাওয়ার 2। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা আরেকটা एग्जांपल দেখো, ধরো এখানটায় a দুটো আছে গুণ এখানে a তিনটে আছে, আমরা কি করতাম ডাইরেক্ট a 5খানা আছে বলে দিতাম, তার কারণটা কি, এখানে a দুটো আছে এখানে তিনটে আছে, মানে টোটাল a কতখানা আছে 5খানা আছে। এটা আমরা শিখেছিলাম যে এখানে দুটো আছে এখানে তিনটে করে 5খানা। এই 5খানাটা এলো কিভাবে, এই যে এলো, এলো কার মাধ্যমে, সূচকের নিয়মের মাধ্যমে, কি এই 2 প্লাস 3 আমরা না জানতেও কিন্তু যোগ করেছি। তাহলে এই ক্ষেত্রে সেটাই জানানো হচ্ছে যে যদি নিধান একই থাকে তাহলে তাদের যে সূচক থাকে সেটা যোগ হয়ে যায়, মানে যোগ হয়ে বসে, যেটা যদি আমরা জানতাম না, আমি যোগ করে বসিয়ে দিতাম, ঠিক আছে। তাহলে এখানে 5টা কি করে এসেছে, তো নিধান একই ছিল, 2 যোগ 3 সমান কি a টু দি পাওয়ার 5। এবার নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এবার আমরা দ্বিতীয় সূত্রতে আসি। দ্বিতীয় সূত্রটা কি, যদি ধরো a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n হয়, এই ক্ষেত্রে তোমার দুটো সূত্র হয়, কি কি, একটা প্রথমটা হয় কি a টু দি পাওয়ার m মাইনাস n, কখন, যখন m টা কি হয় n এর থেকে বড় হয়, ঠিক আছে। টেনশনের কোনো কারণ নেই, আমি তোমাদেরকে পুরো বিষয়টা সাইডে বুঝিয়ে দেব। দ্বিতীয় সূত্রটা কি হয়, a টু দি পাওয়ার n মাইনাস n, ঠিক আছে, এটা অবশ্যই 1/5 তখন কখন হয় এটা, তো যখন m এর থেকে বড় হয়, ঠিক আছে। এইটাও কিন্তু আমরা বাস্তব জীবনে মানে আগে আমরা ব্যবহার করেছি, কিন্তু এইটা এবার সূচকের মানে সূচকের বিষয় হিসেবে আমরা বুঝবো। যখন এখান থেকে আমরা করতাম কি যে a টু দি পাওয়ার 3 বাই a যখন ছিল তখন আমরা কেটে কি করতাম, এইখানে কেটে দিতাম, এটাকে পাওয়ারটা কেটে 2 করে দিতাম, করেছি। কেন এটা কেটে 2 করেছি আমরা বলতো, কারণ আমরা জানি এখানে a 3খানা ছিল, এখানে a একখানা, সেই জন্য 3টা কেটে গিয়ে 2 হয়ে গেল, তখন উত্তর কি হলো a টু দি পাওয়ার 2, তাই তো, মানে a দুখানা থাকলো। কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো কিভাবে বলতো, এইটা হলো এখানে উপরে কি a 3খানা ছিল, নিচে a উপরে 3খানা, নিচে a কত, a একখানা, মানে a কি করে বোঝাবো, সূচক 1 দিয়ে বোঝাবো। এইটা হলো কি এই একটা কি হলো এখানে গিয়ে বিয়োগ হয়ে গেল, কিন্তু আমরা এখানে আগে করেছি কি কেটে দিতাম। তাহলে সূচকের নিয়ম অনুসারে কি বলছে, উপরে 3টা বড় নিচে একটা ছোট, দেখো m n মানে n টা উপরে গিয়ে মাইনাস হচ্ছে, তাহলে কি হবে a টু দি পাওয়ার 3
মাইনাস নিচের 1 দিয়ে দাঁড়ালো কি a টু দি পাওয়ার 2। বুঝা গেল? তাহলে এইটা গেল প্রথমটা, ঠিক আছে। এবার যখন দ্বিতীয়টা, তাহলে এটাকে আমরা উল্টে যদি দিই, ধরো উপরে কি আছে a টু দি পাওয়ার 2 আছে, নিচে a টু দি পাওয়ার 5 আছে। এই ক্ষেত্রে আমরা কি করতাম, এই 2টা কেটে দিতাম, এই 5টা কেটে 3 করে দিতাম, নিয়ে কি করতাম 1/a টু দি পাওয়ার 3। তখন আমাদের কি এইটাই ঠিক ছিল, এটাই ঠিক ছিল। কিন্তু এই যে বিষয়টা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা জানতাম। আমরা দেখতাম এখানে দুটো আছে, এখানে 5টা আছে, পাওয়ারটা 2 কেটে দিতাম, এখানে 2 কেটে গেলে কত থাকে 3টে, তাই তো। কিভাবে হচ্ছে দেখো, এই ক্ষেত্রে বিয়োগটা কোথায় হবে, এই 2টা এসে নিচে বিয়োগ হবে, কারণ ছোট থেকে তো বড় বিয়োগ হয় না। তাহলে এই ক্ষেত্রে অ্যানসারটা হবে আমার 1/a টু দি পাওয়ার 5 মাইনাস কি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার 3। 1 কেন বললাম, কারণ উপরে তো 1 আছে আমার, উপরে নিচে নাইলে 1 আমরা লিখি না, ঠিক আছে, কিন্তু উপরে 1টা আমাকে অবশ্যই লিখতে হবে। বুঝতে পারলাম বিষয়টা? এই ক্ষেত্রে কি হলো দেখো, a টু দি পাওয়ার n মাইনাস m হলো, কারণ কি নিচেরটা বড়, উপরেরটা m, নিচেরটা n, নিচেরটা বড়, সেটাকে ডিফারেন্ট ভাবে বোঝানোর জন্য আমি m আর n ব্যবহার করেছি। এবার অনেকে বলবে স্যার এটা তো কিভাবে হলো, এই যে এই টার্মটা, এটা তো ভাগ, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এটাই তো, এইটাও যা এইটাও তাই। বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। যদিও বুঝতে অসুবিধা হয় এরপরে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে, আমি যখন নতুনভাবে চ্যাপ্টারটা শুরু করব তখন তোমাদেরকে আরেকবার ভালোভাবে বলতে, ঠিক আছে। তাহলে এখনো অবধি আমরা দুটো সূত্র সম্বন্ধে জানলাম। এবার ধরো আমরা তৃতীয় সূত্র যেটা থাকে সেটা জানবো। তৃতীয় সূত্র কি, ধরো a টু দি পাওয়ার m, এটা ভিতরে ব্র্যাকেটের ভিতরে আছে, ব্র্যাকেটের বাইরে আলাদা একটা পাওয়ার আছে বা সূচক আছে। এই ক্ষেত্রে কি হয়, a টু দি পাওয়ার m ইনটু n, মানে এই পাওয়ার দুটো কি হয় গুণ হয়ে যায়। এটাও আমরা করেছি, কখন করেছি, এই যে x স্কয়ার তার পাওয়ার যদি 3 হয়, তখন সেক্ষেত্রে আমরা কি লিখেছিলাম x টু দি পাওয়ার 3 দুগুণে 6। আমরা জানি না কিভাবে হয়েছে, কিন্তু তখন আমরা বুঝে গেছিলাম যে আচ্ছা এখানে 2 আছে এখানে 3, তাহলে এই দুটো গুণ হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার 6 হয়ে যায়, ঠিক আছে। সেটাই দেখিয়ে দিলাম যে m ইনটু 2 হয়, m ইনটু n মানে কি 2 ইনটু 3, সেটা গুণ হয়ে গেছে বলে এখানে আমরা গুণফলটা লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বোঝাতে দিতে হবে যে m ইনটু n মানে গুণ হয়ে যায়। বোঝা গেল? তাহলে তিনটে টার্ম সম্বন্ধে আমরা জানলাম। এবার 4 নাম্বার যেটা, এবার কি ধরো a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, এইটা কি করলাম আমরা বলো তো, এইটা একটা নিধান, এইটা একটা নিধান, কিন্তু তাদের যে সূচক বা পাওয়ার এটা কিন্তু একই। এই ক্ষেত্রে কি করব আমরা, এইটাকে নিধান দুটো গুণ করব, a ইনটু b করে দিব, a ইনটু b, উপরে কি শুধু একটাই পাওয়ার, মানে উল্টো ভাবেও হতে পারে। কোথা থেকে এলো, এই যে xy তার স্কয়ার, তখন আমরা কি লিখতাম x স্কয়ার y স্কয়ার, x একটা আলাদা চলরাশি, y একটা আলাদা চলরাশি, তাদের পাওয়ারটা একই, সেই জন্য আমরা কি xy ব্র্যাকেটে ঘিরে এইভাবে স্কয়ার লিখে দিলাম, দেখতাম তো। তাহলে সেটাই হচ্ছে এই যে এইটা একটা আলাদা আলাদা নিধান, এটা একটা আলাদা নিধান, এদের যেহেতু সূচকটা একই সেই জন্য আমরা এই দুটোকে ব্র্যাকেটে ভরে নিয়ে তার পাওয়ারটা এক জায়গায় রাখতে পারি, ঠিক আছে। সুতরাং এইটা থেকে আমরা এইটাতেও আসতে পারি, এইটা থেকে এটাতেও যেতে পারি। বোঝা গেল? এবার 5 নাম্বার যে সূত্রটা, 5এরটা কি, এটা তো গেল গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রেও তো সেম ওই রকমই হবে, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m,
সমান সমান কি a বাই b, তাদের হোল পাওয়ার কি n, কারণ এইটারও পাওয়ার যা এটারও পাওয়ার তাই, সুতরাং কি এটাকে আমি একসঙ্গে m দেখাতে পারি। কিভাবে? এই যে তোমার x বাই 9, x স্কয়ার বাই 9 কে আমরা কি লিখতাম x বাই 3 তার হোল স্কয়ার। এটাই তো করেছি আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করেছি ক্লাস 8 এ, x স্কয়ার বাই 9 কে কি x বাই 3 তার হোল স্কয়ার লিখেছি। সেম টু সেম ওইটাই তো আছে এখানে, x এর জায়গায় a আর 9 এর জায়গায় b, তার পাওয়ারটা তো একই, এটাই m এটাই m, সুতরাং কি a বাই b টু দি পাওয়ার m। অনেক ক্ষেত্রে আমরা কি করব এবারে অঙ্ক করার সময়, এইটা থাকলে এইটাতে আসবো, আবার এইটা থাকলে এটাতে যাব, মানে আমাদেরকে অঙ্কতে যেভাবে যেতে হবে, গেলে আমাদের সুবিধা হবে আমরা সেটাই ইউজ করব। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে তোমাদের 5খানা সূত্র হয়ে গেল, বাকি থাকলো কি আচ্ছা আরো কিছু কিছু বিষয় দেখো, যেমন কোনো কিছুর পাওয়ার বা সূচক যদি 0 হয় তাহলে সেটা অলওয়েজ কি হবে 1 হবে। কেন বললাম? a এর পাওয়ার 0 মানে 1, মানে কোন নিধান যত বড়ই সংখ্যা হোক না কেন, যত বড়ই সংখ্যা হোক, তার পাওয়ার যদি সূচক যদি 0 হয়ে যায়, সুতরাং সেই পুরো টার্মটাকে আমরা 1 ধরে নেব। বোঝা গেল বিষয়টা? কিভাবে? যেমন ধরো 17 টু দি পাওয়ার 0, 17টা কি অনেকটা বড় সংখ্যা হিসাব মতো, তার পাওয়ার 0, মানে কি ধরে নেব আমরা is equal to 1। বোঝা গেল? আরেকটা কি আছে, যে কোন কোন সংখ্যাতে রুটের মধ্যে থাকে, ধরো রুট 5, এই সংখ্যাটা রুট 5 আছে, এই সংখ্যাটাকে যখন আমরা রুটের বাইরে নিয়ে আসব, এটা বুঝে যেও কিন্তু এইটা রিলেটেডই আরেকটা পরে যে সূত্র আছে এটা আছে, এটাকে খুব ভালোভাবে মাথায় রেখো। রুট 5 যখন বাইরে নিয়ে আসব তখন কি হবে, 5টা যা আছে তাই লিখবো, যেহেতু রুটটা উঠে গিয়ে কি হবে, পাওয়ারটা হয়ে যাবে 1/2, মানে 2/1 সেটা বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে বলতো? তার কারণ একটা 5 সমান কি রুটের মধ্যে দুটো 5-এর গুণফল। এটা আমরা যখন বাস্তব সংখ্যা চ্যাপ্টার করেছি এর আগের চ্যাপ্টারটা, তখন বুঝেছি যে একটা রুটের বাইরের পূর্ণ সংখ্যা সেই সংখ্যারই গুণফল দুটোর সমান, কোথায়? রুটের মধ্যে। বোঝা গেল? সেই জন্য কি এটা তো হাফ, 2/1, সেটাই বুঝেছি, 2/1। সুতরাং আমরা সোজা ভাষায় একটাই মাথায় রাখবো, যে কোনো সংখ্যা যদি রুটের ভেতরে থাকে, শুধু যদি রুট থাকে, তাহলে সেইটা রুটের বাইরে বেরিয়ে এলে পাওয়ার হয়ে যায় 1/2, তার মানে কি 2/1। বোঝা গেল? এটা রিলেটেড আরো একটা সূত্র আছে, সেটাই তোমাদের অন্তিম সূত্র। কি? এইখানে শুধুমাত্র ছিল কি রুট 5, যদি ধরো এই যে রুটের যে খাঁজ, এই খাঁজটার মধ্যে ধরো কোনো সংখ্যা আছে 3 আর এটা ধরো 7, 3√7, তাহলে কি লিখবো? তোমরা অনেকে বলবে স্যার এখানে তো আপনি রুট শিখালেন, হঠাৎ করে এখানে রুটের মধ্যে আবার 3 বসিয়ে দিলেন, সেটা কিভাবে সম্ভব? তাই তো? তাহলে দেখো এইটাও খুবই সোজা, যেটা বার করতে হবে শুধু সেটা লিখবো, 7 লিখলাম। এই যে এই খাঁজটার মধ্যে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে 1/, সেটা মানে এখানে যেহেতু 3 আছে সেই জন্য 1/3 হলো। যদি এখানটায় ধরো 6 থাকতো, 6√3, তাহলে কি হতো? এটা বার করতে বলেছে, 3টা বার করে দিতাম, খাঁজের মধ্যে কি আছে 6 আছে, সেটা কি হয়ে যাবে 1/6 পাওয়ার। বোঝা গেল না বোঝা যায়নি সেটা বলো? এত সহজে তোমাদেরকে কেউ এইভাবে এক্সপ্লেন করে বোঝাবে না, ঠিক আছে? সুতরাং এই বিষয়গুলো তোমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? যদি অঙ্ক আমরা ভালোভাবে বুঝে করতে যাই এই চ্যাপ্টারটা অন্তত, তাহলে এই যে পুরো ভিডিওটাতে
আমি তোমাদেরকে যেগুলো বললাম সেইগুলো সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে হবে, তবেই আমরা অঙ্ক মুখস্থ করে নয় বুঝে করতে পারবো। ঠিক আছে, তাহলে এই সমস্ত সূত্র যখন অবগত আমরা হয়ে যাব, তারপরে একটা মেন কাজ থাকে, সেইটা হচ্ছে তোমাদেরকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো, যে এক্সাম্পলটার কথা বলছিলাম, যেমন ধরো একটা অঙ্ক আছে আমাদের 63 টু দি পাওয়ার ধরো 7 বাই 7 টু দি পাওয়ার 3 ইন্টু এখানটায় আছে তোমার 3 টু দি পাওয়ার শুধু 3 আছে। এইটা ধরো একটা অঙ্ক আমাদেরকে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটাতে আমরা যদি যে সূত্রগুলো শিখলাম সেগুলো যখন অ্যাপ্লাই করব, তার জন্য মেন কাজ কি বলতো আমাদেরকে? মেন কাজ হচ্ছে যে সংখ্যাগুলো ভাঙবে, মানে মৌলিক উৎপাদকে ভেঙে আসবে, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমাদেরকে ভেঙে নিতে হবে। কিভাবে ভাঙবো? মৌলিক উৎপাদকে ভাঙবো। যখন আমরা রুট থেকে সংখ্যা বার করার জন্য বা কোনটা অমূলক কোনটা মূলক চেনার জন্য যে বিষয়গুলো অ্যাপ্লাই করেছিলাম, সেইটাই আবার করব। তাহলে এইখানে মৌলিক সংখ্যা কি 7, এটাকে আর ভাঙা যাবে না, 3 কে আর ভাঙা যাবে না, ভাঙা যাবে কোনটা? 63 কে। তো 63 কে প্রথমে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব। প্রথমত 3 দিয়ে যাবে, দেখো 3 2 6, 3 1 3, 3 7 21। তাহলে এখানে কি 3 কতগুলো আছে বলতো? 3 আছে দুটো, 7 আছে একটা। ঠিক আছে, তাহলে 63 জায়গাতে বা 63 জায়গায় আমরা 3 স্কয়ার ইনটু 7 লিখতে পারি। তার কারণ কি 3 স্কয়ার ইনটু 7 ও যা 63 ও তাই। তাহলে পরের লাইনে আমরা কি লিখব? এই 63 এই জায়গাটাতে লিখব 3 স্কয়ার ইনটু 7। কোথায় লিখলাম ভালো করে বুঝে যাও। এই ব্র্যাকেটের মধ্যে যে 63 আছে এই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে ভেঙে লিখেছি। 3 স্কয়ার কেন লিখলাম? কারণ 3 আমাদের মৌলিক উৎপাদকে দুবার আছে। বোঝা গেল? তাহলে 63 জায়গাতে 3 স্কয়ার ইনটু 7 লিখলাম। এই পাওয়ারটা তো বাকি থাকলো, তাহলে এবার পাওয়ারটা এখানটায় লিখে দিলাম। তাহলে উপরের কাজ কিন্তু আমার কমপ্লিট। ঠিক আছে, নিচে কি যা আছে তাই বসাবো। যেহেতু এগুলো প্রত্যেকই মৌলিক, আর ভাঙা যাবে না। যদি ভাঙা যেত তাহলে সেম টু সেম এটার মধ্যে আমরা করতাম। বোঝা গেল? ইনটু 3। এতদূর আশা করছি কারো কোনো প্রবলেম নেই। এবার এই যে এইটা ধরো m, এটা n, m ইনটু n টু দি পাওয়ার 7। তার মানে কি এই 7 পাওয়ারটা এইটারও বটে এইটারও বটে। এই যে এই সূত্রটা কোনটা বলো তো? এই যে ab টু দি পাওয়ার m, মানে কি a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। এটাই তো, এই সূত্রটাই শিখিয়েছি তোমাদেরকে একটু আগে, সেটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি এটা 3 স্কয়ার, মানে এই পাওয়ার এইটার সঙ্গে এইটার পুরোটা পাওয়ার তো এটা, তাহলে এইখানেও পাওয়ার আছে এখানেও পাওয়ার আছে। তাহলে আরেকটা সূত্র কি বলতো? a টু দি পাওয়ার m ইনটু n, মানে কি a টু দি পাওয়ার mn, মানে এই কি হয় সূচকগুলো গুণ হয়ে যায়। সুতরাং কি হবে 3 এর পাওয়ার 2 সাথে 14 গুণ 7 এর পাওয়ার কত হবে? 7 এর পাওয়ার 7, যেহেতু এর কোনো পাওয়ার নেই নিজস্ব একই আছে এখানে, বাই নিচে 7 কত না 7 3 খানা, এখানে 3 পাওয়ার 1। আচ্ছা, অঙ্কটা একটু চেঞ্জ করে, অঙ্কটা হচ্ছে 3 পাওয়ার ধরে এখানটায় 9 আছে, তাহলে এখানে দেখবি 9 বসবে, এখানে 9 বসবে। ঠিক আছে, বেশি কিছু চেঞ্জ করে নিতে হবে। এইবার করণীয় কি বলেছিলাম আমি? এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে কার পাওয়ার বেশি বলতো? এ 14 পাওয়ার বেশি, মানে 9টা এখানে এসে বিয়োগ হবে। তার মানে কি এটা ভাগ হয়ে আছে, দেখো এই যে এটা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। সেখানে কি বলেছিলাম a টু দি পাওয়ার n মাইনাস n হয় অনেক সময়, আবার অনেক সময় a টু দি পাওয়ার n মাইনাস m হয়। মানে যে বড় হয় সেখানে গিয়ে ছোটটা কি হয় বিয়োগ হয়, তাই তো? তাহলে এখানে উপরে কি হলো 3 টু দি পাওয়ার 14 মাইনাস 3 দেখবো, কিন্তু যে নিধানে দেখছি সেই নিধানে দেখবো
এই 3 এই 3 এর কত 9, সুতরাং ওইটা উপরে গিয়ে মাইনাস হবে 9। তাহলে 3 এর কাজ কিন্তু আমার কমপ্লিট। এবার বাকি থাকলো কি 7। তো 7 এর পাওয়ার কিন্তু উপরে বেশি আছে, নিচে কম আছে, সুতরাং 3টা উপরে গিয়ে বিয়োগ হবে। তাহলে ইনটু 7 টু দি পাওয়ার 7 মাইনাস কি 3। তাহলে আমার থাকলো কি বলতো 3 টু দি পাওয়ার 6 ইনটু 7 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আমাদের ফাইনাল आंसर কি করে বের হবে 3 পাওয়ার 6। তাহলে 3 কে কি করতে হবে, ওকে 6 বার গুণ করতে হবে, এইভাবে গুণ করতে হবে। আর 7 কেও 4 বার গুণ করতে হবে। তাহলে আগে এটা গুণ করে দেখি, 3 3 9 9 3 27 27 3 81 81 ইনটু 9। তাহলে 81 ইনটু 9 যদি করি তাহলে 9 8 9 72 729। তাহলে 3 এর পাওয়ার 6 মানে কি 729 ইনটু 7 এর পাওয়ার 4 মানে কি বলতো 49 ইনটু 49। তাহলে 9 9 81 4 9 36 আর 8 কত 44। 9 4 36 এর 6 হাতে 3 4 4 16 3 19। তাহলে 1 4 4 2 0 9 10 14 4 হাতে 1 2 2401 2401। তোমাদের কিন্তু এত বড় গুণ করতে আসবে না, আমি যেহেতু অঙ্কটা নিজে থেকে নিয়ে তোমাদেরকে বোঝালাম সেই জন্য এত বড় আসছে। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, এই যে 2401 এর সঙ্গে আমাকে আবার 729 গুণ করতে হবে। ঠিক আছে, এইটা গুণ করার পরে যে आंसरটা আসবে সেটাই আমাদের ফাইনাল आंसर। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে এইটার आंसर কত হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আমার সামান্য একটু প্রয়াস ছিল যে নতুন চ্যাপ্টার শুরু করার আগে সমস্ত বিষয় সম্বন্ধে তোমাদেরকে অবগত করানো। তাহলে এবার আমরা চেষ্টা করব কি যে এর পরের অঙ্কগুলো করা। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরই আমরা অনুশীলনী শুরু করব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে ওই একটা কি বলে না টং করে নোটিফিকেশনটা অন করে দিও।